আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে জলাবদ্ধতা, পাহাড় ধস, বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। সেনাবাহিনীর মহড়া আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, খাবার খেলেন সেনা সদস্যদের সাথে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে, চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। টানা বৃষ্টিতে চট্টগ্রামের কাতালগঞ্জ, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া এবং বাদুরতলার মানুষের দুর্ভোগ আবারও বেড়েছে। নিশ্চয়ই আপনারা দেখছেন আমার পিছনে, এখানে হাঁটু থেকে কোমর পানি। কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা কমলো, বেশ কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়ে গেছে। সাধারণ মানুষ বলছে এই দুর্ভোগ তাদের কবে শেষ হবে বা এই দুর্ভোগ আসলে শেষ হবে কিনা, তাদের মুখ দিয়ে শুনবো তাদের দুর্ভোগের কথা। বাদুরতলার মোড়, কাপাসগোলা, এগুলো হচ্ছে জেলাও সেই কদু, কিছুই হবে না। আমি পানি উন্নয়ন বোর্ড বলতে রাজি না, এটা হচ্ছে পানি অবনয়ন বোর্ড। এখানে চট্টগ্রামবাসীর কপালে দুঃখ ছাড়া কোনোদিন সুখ আসবে না। আসলে দুর্ভোগ বলতে তো 12 মাসে বোঝায়। এই পানি নিষ্কাশন এই যে হচ্ছে না, এটা তো আমাদের চট্টগ্রামবাসী অথবা বাংলাদেশের যারা নাগরিক আছি, আমাদেরকে প্রথম খেয়াল করতে হবে বর্জ্যগুলো যেন, ময়লা যেন আমরা নালায় না ফেলি। আমি ইমার্জেন্সি বের হয়েছি, বাচ্চার ডায়রিয়া, এখানে সবগুলো দোকান বন্ধ, এখানে খুঁজতে আসছি বাচ্চার ওষুধ নেওয়ার জন্য। আসলে মেয়রে কইতেছে শহরে পানি নাই, এই কাতালগঞ্জে এক মাজা পানি আছে। মেয়রে এগুলো যদি ভূমিকা নিতেছে, যদি ভূমিকা যদি না নেয় তো এভাবে তো পানি পুরা শহরে ডুবে যাইব। খুব কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট, সব জায়গায় পানি উঠছে। তো মনে করেন ওইদিকে তো যাওয়া যাচ্ছে না, মানে পানির জন্য হাঁটাও যাচ্ছে না। এখান থেকে এখানে আসতেছি 100 টাকা করে, মঞ্জুপুরের বাস থেকে এখানে 100 টাকা করে আসতে হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যারা চাকরিজীবী মানুষ চাকরিতে যাচ্ছি কি পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছে এটার জন্য। 70% জলাবদ্ধতা কমে গেছে, এখন 100% কথা দিচ্ছি এই আগামী মৌসুমে এখানে পানি থাকবে না ইনশাল্লাহ। চট্টগ্রামের সবচেয়ে পুরনো এবং স্বনামধন্য আবাসিক এলাকা হচ্ছে এই কাতালগঞ্জ। এই কাতালগঞ্জের জলাবদ্ধতা এবং জলজটের দুর্ভোগ থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছে না এলাকাবাসী। সংশ্লিষ্টরা বলছে কোথাও কোনো পানি নেই, কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে হাঁটু থেকে কোমর পানি এখানে। এই জলাবদ্ধতা থেকে কবে মুক্তি পাবে, এটি সাধারণ মানুষের প্রশ্ন। চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ। এদিকে কক্সবাজার শহরের দরিয়ানগর সংলগ্ন বড়ছড়া এলাকায় পাহাড় ধসে মাটি ও গাছ চাপা পড়ে নাসিমা আক্তার লিমা নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত নিজ বসত ঘরে বিশ্রাম নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘরের ওপর পাহাড়ের বিশাল অংশ ও গাছ ভেঙে পড়লে নিহতের স্বামীও গুরুতর আহত হন। স্থানীয়রা মাটি ও গাছের ডালপালা সরিয়ে তাঁদের উদ্ধার করতে সক্ষম হলেও নাসিমা আক্তার লিমার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামী জসিমউদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত নাসিমার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও আহত স্বামী একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাত 9টায় জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পার্বত্য জেলা বান্দরবানে টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। তাই সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক সহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এদিকে টানা বর্ষণে সাঙ্গু নদীতে পানি বেড়ে গেছে, ফলে বৈরী পরিস্থিতিতে তিন্দু ও রেমাক্রি এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ। সেখানে আকস্মিকভাবে মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন সরকার প্রধান। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে আপিলকারী হিসেবে আজ শুনানি করেন সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াতের পক্ষের আইনজীবীরা। শুনানিতে সুজন পুরো সংশোধনী বাতিল চাইলেও এর সংশোধনীর আংশিক বাতিল চেয়েছে জামায়াত। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০ করা হয়। এছাড়া সংশোধনী আনা হয় বেশ কিছু বিষয়ে। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা দুটি রিটের রায়ে হাইকোর্ট সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করলেও পুরো সংশোধনী বাতিল করেননি। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৩টি আপিল হয়। সেই আপিলের শুনানি শুরু হয় সোমবার। শুনানিতে আপিলকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে সুজন। আমরা মূলত যেটা বলেছি যে পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। দুটো কারণে, এক হলো এটা খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে এবং এটা একটা ব্যাপক সংশোধনী যেটা সংবিধানের একটা পুনর্লিখনের মতন এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এটা এক ধরনের সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে। অন্যদিকে এই সংশোধনীর আংশিক বাতিল চেয়েছে জামাত। আমাদের সাবমিশন হলো ইন ইটস এন্টায়ারিটি বাদ করাটা ঠিক হবে না। ততটুকু বাদ করা ঠিক হবে যতটুকু বাদ না করলে সংবিধানের মৌলিক স্তম্ভ ভঙ্গ হয়, শুধু ততটুকু। বাকিটুকু যদি বাদ করতে যান তাহলে রাষ্ট্রের ফেব্রিক, রাষ্ট্রের নীতি, প্রিন্সিপাল, প্রস্তাবনা এই সবগুলোই আলোচনা ছাড়া আদালত বাদ করে দিলে এটাকে ইংরেজিতে বলে সুপার লেজিসলেশন। পার্লামেন্ট আছে, তার বাইরে গিয়ে আদালত নিজেই যদি আইন প্রণয়ন করে ফেলে তাহলে পার্লামেন্টের দায়িত্বটা কোথায় থাকবে? আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়ম হয়েছে, তবে বর্তমানে সবকিছু নিয়মের মধ্যে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে ৫ লাখ বৃক্ষরোপণ এবং ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশে ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশব্যাপী এই কর্মসূচি সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও
আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনি যে অনিয়মের কথা বলেছেন বিগত দিনে যারা করেছে সেইগুলি আমরা তদন্ত করছি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সামনের দিনগুলিতে আমরা যাতে স্বচ্ছতার সহিত কাজ পরিচালনা করে সেই ব্যাপারে আমাদের তদারকি রয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আজ পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। সেখানে শোকযাত্রা হবে। ভোরে হেলিকপ্টারে খামেনির মরদেহ রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে নেওয়া হয়। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের নাজফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। সোমবার টানা তৃতীয় দিনের মতো তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে খামেনি হত্যার প্রতিবাদ জানানো হয়। এদিকে খামেনির শোকযাত্রায় জনসম্মুখে হাজির হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ধারণা করা হয়েছিল 28 ফেব্রুয়ারি তার বাড়ির কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় তিনি মারা গেছেন। এরপর কয়েক মাস তাকে জনসম্মুখে দেখা যায়নি। হরমুজ প্রণালীর ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস। স্থানীয় সময় সোমবার একটি তেলবাহী ট্যাঙ্কারে এই হামলার ঘটনা ঘটেছে। এতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কারা হামলা করেছে সে বিষয়েও কিছু নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার এই ঘটনা ঘটেছে। গাজা উপত্যকায় নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে হামাস। প্রায় 20 বছর ক্ষমতায় থাকার পর সোমবার এই ঘোষণা দিয়েছে তারা। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার প্রশাসন পরিচালনার জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা দ্রুত দায়িত্ব গ্রহণ করুক, এটাই চান তারা। হামাস বলছে, দীর্ঘদিন ধরে গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছিল। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো। 2006 সালে গাজার আইনসভা নির্বাচনে জয়লাভ করেছিল হামাস। 2007 সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর সাথে লড়াইয়ের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দীর্ঘ 2 দশক ধরে উপত্যকাটিতে নিজেদের শাসন বজায় রাখে হামাস। খেলার খবর। আফগানিস্তান ক্রিকেটের অন্যতম তারকা পেসার শাহপুর জাদরান আর নেই। মঙ্গলবার নয়াদিল্লির একটি হাসপাতালে 39 বছর পূর্ণ করার মাত্র একদিন আগেই বিরল রোগ ও ইমিউন সিস্টেমের জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁহাতি এই পেসার। 2009 সালে অভিষেকের পর আফগানিস্তানের হয়ে 80টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন শাহপুর জাদরান। বিশেষ করে 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক বাউন্ডারি মেরে আফগান ক্রিকেট ইতিহাসে নায়ক বনে যান তিনি। বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপে শেষ 16 লড়াইয়ে আজ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। মোহাম্মদ সালাহর এখন ইতিহাস গড়ার সুযোগ। বিপরীতে 3 পরিবর্তন নিয়ে কোয়ার্টারে ওঠার মিশন স্কালোনির শিষ্যদের। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 10টায়। নবাগত কেপ ভার্দে বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে শেষ পর্যন্ত 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে আলবিসেলেস্তারা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তাদের প্রতিপক্ষ মিশর, যাদের বিপক্ষে পূর্ব অভিজ্ঞতা খুব বেশি নেই স্কালোনির শিষ্যদের। 2008 সালে এক প্রীতি ম্যাচে দুই দলের একমাত্র দেখায় আর্জেন্টিনা জিতেছিল 2-0 গোলে।
শেষ 16-র ওঠান মিশনে ভারদেকে হারালেও দলের পারফরমেন্সে বেশ কিছু ঘাটতি দেখছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। বিশেষ করে বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষকে চাপে ফেলতে না পারা বিষয়টি তাকে ভাবাচ্ছে। তাই মিশরের বিপক্ষে শুরুর একাদশে 3টি পরিবর্তনের পরিকল্পনা তার। লক্ষ্য দলে গতি বাড়ানো এবং 39 বছর বয়সী মেসির উপর থেকে চাপ কিছুটা কমানো। রক্ষণ ভাগে ফাকুন্দো মেদিনার বদলে ফিরছেন অভিজ্ঞ নিকোলাস তালিয়াফিকো। মাঝ মাঠে থিয়াগো আলমাদার জায়গায় খেলতে পারেন পারদেস। তাতে ডিপল, অ্যালেক্সিস মার্ক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে নিয়ে আর্জেন্টিনার পরিচিত মিডফিল্ড কম্বিনেশন আবারও দেখা যাবে। আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। চোট কাটিয়ে ফেরা এই স্ট্রাইকার প্রতিপক্ষের উপর দ্রুত চাপ তৈরি করতে বেশ কার্যকর। বাঁচা মরার এই লড়াইয়ে 4-4-2-1 ফরমেশনে খেলবে আলবিসেলেস্তারা। এদিকে বিশ্বমঞ্চে বড় সাফল্যের খোঁজে মিশর। বড় দলকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আফ্রিকার 7বারের চ্যাম্পিয়নরা ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16-য় জায়গা করে নিয়েছে। 29 নম্বর র্যাঙ্কিংধারী দলটির বড় অস্ত্র মোহাম্মদ সালাহ। বয়স 34 হলেও গতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি। শুধু একজন তারকার উপর নির্ভরশীল নয়, মোস্তফা মোহাম্মদ, ওমর মারমুশদের মতো ফুটবলাররা আক্রমণ ভাগে বাড়তি ভারসাম্য দিয়েছে বিশ্বকাপে। মিশরে খেলার ধরন সাধারণত সংগঠিত ও হিসেবি। তারা ওপেন ফুটবল খেলতে চায় না। মাঝ মাঠে কম জায়গা দেওয়া, রক্ষণকে 8-7 রাখা ও দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠাই তাদের প্রধান কৌশল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মিশর খেলবে 4-2-3-1 ফরমেশনে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে জলাবদ্ধতা, পাহাড় ধস, বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। সেনাবাহিনীর মহড়া আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, খাবার খেলেন সেনা সদস্যদের সাথে। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।